গেল ১৬ বছরে স্বাধীনতার মূল ভাবধারা নষ্ট করেছে ফ্যাসিবাদী সরকার। তাই ৭১-এর স্বাধীনতাকে রক্ষার ভিত্তি ২৪-এ গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার কথা বলেন অর্থ উপদেষ্টা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। এর আগে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। মোহন ইসলামের প্রতিবেদন। ভোর ৫টা, স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত পুরোপুরি। ভোরের আলো ফোটার সাথে সাথে ৫টা ৫০ স্মৃতিসৌধের বেদিতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার কিছু সময় পর শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানিয়ে তিনি কুশল বিনিময় করেন উপস্থিত অতিথিদের সাথে। তারপরেই শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও তার সহকর্মীরা। শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদ ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। বলেন, ভূখণ্ডের স্বাধীনতার পাশাপাশি মানুষদের তা ভোগ করতে দিতে হবে, তা না হলে স্বাধীনতা পূর্ণতা পাবে না। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ মানুষের সুখী সমৃদ্ধ। এই প্রসঙ্গে আমি আবার ২০২৪ যে ছাত্র জনতা এটা বিষয় হয়েছে, এইটাও কিন্তু আমাদের একটা আরেকটা বিশেষ। জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানান বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা। জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। একটা প্রক্রিয়ার ব্যাপার, সেখানে নিশ্চয়ই তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে। তাদের শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। পাকিস্তানিদের শোষণ, বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে ১৯৭১ সালে রুখে দাঁড়ায় বাংলার মানুষ। রক্ত দিয়ে অর্জন করে স্বাধীনতা। ৫৪ বছর পরে এসেও কেন আবার রক্ত দিতে হচ্ছে বাংলাদেশের মানুষকে? কেন নিজের অধিকার আদায়ে নামতে হচ্ছে রাজপথে? এমন প্রশ্ন রেখে স্বাধীনতার মূল স্তম্ভগুলো অর্জনের জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন এদেশের আপামর জনগণ। মোহন ইসলাম, ৭১, সাভার, ঢাকা। ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের আত্মদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। সেখান থেকে আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন? আর শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়ের শৃঙ্খলা নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, জানাবেন? লাবণী, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। লাবণী, সকাল থেকে আপনি যেমনটি বলছিলেন যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর পর থেকে কিন্তু রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু জানাচ্ছেন। আমরা দেখছি এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতারা শ্রদ্ধা জানাতে আসছেন। আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের সাথে আমি এই মুহূর্তে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি সাহেবকে পেয়েছি। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। এবারে শুনতে চাই যে একটা ভিন্ন প্রেক্ষাপটে এবারে স্বাধীনতা দিবস এসেছে, রাজনৈতিক একটা ভিন্ন প্রেক্ষাপট রয়েছে সামনে। আসলে আমরা কি চাচ্ছি? একটা নির্বাচন নিয়ে রাজনৈতিক একটা মতবিরোধের ভেতর দিয়ে সময়টা যাচ্ছে, আসলে কি বলবেন? প্রথমত ১৯৭১ সালের যে জন আকাঙ্ক্ষা, সেটাই আবার ২৪শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে নতুনভাবে সামনে এসছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে অঙ্গীকার ছিল বৈষম্যহীন বাংলাদেশের মধ্যে দিয়ে, সেটা নতুনভাবে আবার প্রকাশিত হয়েছে। নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য নির্দিষ্ট হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে যাতে মানুষের অভ্যুত্থানের মধ্যে দিয়ে, এত আত্মত্যাগের মধ্য দিয়ে যে অর্জন, সেটা যাতে বেহাত না হয়।
আমরা 1971 সালে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে রাষ্ট্র পত্তন করেছি, কিন্তু তাদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আবারও জুলাইয়ের অভ্যুত্থান আমাদের যেতে হয়েছে, যে অভ্যুত্থানে আমাদের যেতে হয়েছিল। তো এই লড়াইগুলোর মধ্য দিয়ে আবার যে স্বপ্ন, সেটা যাতে সত্যে পরিণত হয়, আমাদের অর্জন যাতে ব্যাহত না হয়, সেটাই আমাদের মূল একটা বিবেচনার জায়গা। অন্যদিকে ধরুন সংস্কারের প্রশ্নটা এবার সামনে এসছে। রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে, জবাবদিহিপূর্ণ করতে হবে, এবং জবাবদিহি নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদেরকে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। তো সেই সংস্কারগুলোর প্রস্তাব ইতিমধ্যে চলে এসছে। ঐকমত্য কমিশন একটা সমস্ত পক্ষগুলোর মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি করতে চাচ্ছে। যতগুলো প্রশ্নে আমরা ঐক্য তৈরি হবে, সেগুলো জাতীয় সনদ আকারের সামনে আসবে। তার যে অংশগুলো আসলে নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব, নির্বাহী আদেশে বাস্তবায়ন হবে নির্বাচনের আগেই। কিন্তু সংবিধান সহ মৌলিক কিছু কাঠামোগত বিষয় আসলে জনপ্রতিনিধি সংসদ ছাড়া এটা আসলে সম্ভব না। ফলে ওই আগামী সংসদ নির্বাচনটা যাতে এই যে সংবিধান সংস্কার করা হবে, এই মৌলিক সংস্কারের ম্যান্ডেট জন্য সংসদ নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে আমাদের করা দরকার, যারা একই সাথে সরকার গঠন করবে এবং 6 মাসের মধ্যেই, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সংবিধান সংস্কার সম্পন্ন করবে। এর মধ্যে দিয়ে আমরা আইনি দিক থেকে কাঠামোগতভাবে দেশকে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড় করাতে পারি। এবং এর পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে এটা আসলে কতটা বাস্তবে চর্চার মধ্যে আসবে। সেই জন্য তো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে গণতান্ত্রিক চর্চার মধ্যে থাকতে হবে এবং জনগণের অধিকারের সুরক্ষা দিতে হবে, পাহারাদারি করতে হবে। এই কাজটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অঙ্গ। সেটা চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা হয়তো আমাদের দেশে গণতন্ত্র থেকে আপনি মনে করেন কিনা ডিসেম্বরের ভিতর নির্বাচন সম্ভব? মানে যে সময় আমাদের কাছে আছে এবং ঐকমত্য কমিশন যেভাবে এগোচ্ছে, আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা মানে অসম্ভব কিছু নয়। এবং যদি নির্বাচন রুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের আত্মদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে সাধারণ জনগণ সহ বিভিন্ন রাজনৈতিক দল। সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 5 আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলা মানে 71-এর অর্জনকে ছোট করা। যে যার মতাদর্শ থেকে কথা বললেও দেশে কোনো অনৈক্য নেই বলেও জানান তিনি। ডিসেম্বরেই নির্বাচন দেবে সরকার, সেই বিশ্বাস রাখতে চান মির্জা আব্বাস। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ 71-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে, এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায় এবং সম্মান করে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা নির্বাচনের কোনো রোড ম্যাপ নয় বলেও মনে করেন তিনি। বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, নির্বাচন না হলে দেশের সংকট কাটবে না, তাই বিএনপি বারবার নির্বাচনের রোডম্যাপের কথা বলছে। ক্ষমতায় যেতে নয়, বরং জনগণের ভোটাধিকার আদায়ের জন্যই বিএনপি নির্বাচনের কথা বলে, কারণ নির্বাচনী সরকারের মাধ্যমে সংকট সমাধান সম্ভব। গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেন না। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। ৭১ আর ২৪ পরস্পর বিরোধী নয়, ছাত্র জনতা মুক্তিযুদ্ধের চেতনায় ধারণ করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি।
সংস্কার ও গণহত্যাকারীদের বিচার ছাড়া কোনো একটি দলকে ক্ষমতায় বসাতে ভোট হলে মানবে না ছাত্র জনতা বলেও জানান নাহিদ ইসলাম। আর ২৪ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে কেউ সরে গেলে ঐক্য থাকবে না বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। ৭১-এ আমরা যা চেয়েছিলাম সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল বিধায়ী আরেকটি গণ অভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল। আমরা কেবল ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্যই যাতে সেই সকল সম্ভাবনাকে নষ্ট করে না দেই, এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। আমরা মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা জাতি। ফুলের শ্রদ্ধায় ভরে উঠেছে জাতীয় স্মৃতিসৌধের বেদি। স্বাধীনতার ৫৪ বছরে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন। যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ এই স্বাধীনতা পেয়েছে তাদের স্মরণ করতে সাধারণ মানুষের ঢল নেমেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণে। এ সময় তারা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে এমন এক দেশের প্রত্যাশা জানান। ২৪ জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্ম এখন স্বপ্ন দেখছে বৈষম্যহীন নতুন বাংলাদেশের। রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে সাম্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার ভোরে দিবসটি উদযাপনের অংশ হিসেবে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় ২৬ মার্চ প্রথম প্রহরে পুলিশের পক্ষ থেকে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা যোদ্ধাদের স্মৃতি স্মরণ করেন তিনি। এরপর পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার সহ অনেকেই শ্রদ্ধা জানান। এর আগে ডিএমপির একটি দল মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে গার্ড অফ অনার দেন। ১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চলাইট নামে রাজধানী জুড়ে সামরিক অভিযানের নামে চালানো হয় পরিকল্পিত গণহত্যা, যার অংশ হিসেবে রাজারবাগ পুলিশ লাইন্সে আক্রমণ করলে প্রথম প্রতিরোধের মুখে পড়তে হয় পাকিস্তানি বাহিনীকে। সেই প্রতিরোধে রাজারবাগে অকাতরে জীবন দেন বীর পুলিশ সদস্যরা। সারা দেশে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। জেলায় জেলায় স্মৃতিস্তম্ভে ভিড় করছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা ও নানা শ্রেণী পেশার মানুষ। আয়োজন করা হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম কাটল্লী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। এরপর বিয়োগলের শব্দে সম্মান জানানো হয় বীর শহীদদের। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, সিটি মেয়র সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈধ নির্বাচনের মাধ্যমে একটি বৈধ সংসদ দিয়ে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকারগুলো রক্ষা করে। ৭১-এ যে আমাদের যে মুক্তিকামী জনতার যে চাওয়া ছিল, অধিকার আদায়ের সংগ্রাম ছিল, ২৪-এও কিন্তু সে একই ধারাবাহিকতায় অধিকার আদায়ের সংগ্রামে কিন্তু আমাদের ছাত্র জনতা করেছিল এবং তারা সফল হয়েছিল। সকাল থেকে স্বাধীনতা সংগ্রামের শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সকল শ্রেণী পেশার মানুষের। এ সময় অনেকে জানান বৈষম্যহীন দেশ করার এখনই সময়। স্বাধীনতার সুবোধ হইতে হইলে আরো দেরি আছে, মানুষকে সংশোধিত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ বাংলাদেশ ভবিষ্যতে আশা করছি। ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, পেশাজীবী, ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে।
খুলনা গল্লামারীর শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে তরুণ প্রজন্মের উপস্থিতি দেখা যায় চোখে পড়ার মতো। স্বাধীনতার মূল্যবোধকে অর্থবহ করতে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান রাজনৈতিক নেতারা। 52-71 চেতনাকে আমাদের হৃদয়ে লালন করতে পারি এবং সেটা যদি আমাদের প্রতিদিনের কাজের মধ্যে থাকে তাহলেই হয়তো আমরা শহীদদের ঋণ কিছুটা শোধ করতে পারব। অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই একসাথে একযোগে কাজ করব এই আশা রাখি। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বরিশালে দিবসটির কর্মসূচি শুরু হয়। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে সম্মান জানান প্রশাসনের কর্মকর্তারা। উত্তাপের বিষয়ে আমরা যেভাবে স্বাধীনতা আগে দেখেছি, ভোগ করেছি, এখন সেরকম দেখতে পাচ্ছি না। এই বিষয়ে সরকার যেন অবিলম্বে দৃষ্টি দেন। খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সব শ্রেণী পেশার মানুষ। এছাড়া মেহেরপুর সরকারি কলেজ মোড়ে কেন্দ্রীয় স্মৃতিসৌধে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর বিএনপির নেতাকর্মীরা। এছাড়া দিনভর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। আব্দুল আল মামুন, ৭১। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ আর ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর বিষয় নয়, বরং ধারাবাহিকতার বিষয়। ২৫ মার্চ কাল রাতে গণহত্যার স্মরণে এক আলোচনায় এ কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। ২৪-এর গণহত্যা নিয়ে গবেষণা ও আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ করছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ২৫শে মার্চ গণহত্যা ও কালোরাত্রির শহীদদের স্মরণে নানা কর্মসূচি হাতে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যায় ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাবি ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও জগন্নাথ হলে পাক সেনাদের গণহত্যা, ছাত্র শিক্ষক কর্মচারীদের হত্যার নৃশংসতা নিয়ে তথ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে উপাচার্য বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখিয়েছে। এ কারণেই একটি স্বাধীন দেশ পেয়েছি আমরা। তার ধারাবাহিকতাই ২৪-এর বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন। এখন একটা প্রবণতা হচ্ছে যে আমরা তুলনা করা শুরু করি ২৪-এর সাথে ৭১-এর, ৫২-এর সাথে ৭১-এর। এই প্রতিটি ঘটনা আমাদের জাতীয় জীবনের পরিচয় প্রদানকারী মাইল ফলক। এদেরকে মুখামুখি দাঁড় করাবার কোনো সুযোগ নেই। এর পরম্পরা আছে, ধারাবাহিকতা আছে। ৫২, ৬৮, ৬৯, এরপর আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, তার ধারাবাহিকতায় ৯০, তার ধারাবাহিকতায় ২৪। এই উপলক্ষগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায্যতার প্রশ্নে বাঙালি জাতি প্রতিবারই উঠে দাঁড়িয়েছে। গণহত্যাকে স্মরণ করে প্রদর্শনীর আয়োজন করে জগন্নাথ হল। ২৫শে মার্চ যেভাবে পাকিস্তানি হানাদারেরা ছাত্রদের লাশ ফেলে যায়, সেভাবে ডামি সাজিয়ে রাখা হয় প্রতীকী চিত্র প্রদর্শনী। জগন্নাথ হলের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও গণসমাধিতে শ্রদ্ধা জানিয়ে ঢাবি ভিসি বলেন, ২৫শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রচেষ্টা অব্যাহত আছে। এর জন্য জাতীয়ভাবে জোরালো ভূমিকা রাখতে হবে। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। এটি জাতীয় পর্যায় থেকে চেষ্টা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা আমাদের গবেষণামূলক কাজগুলো অক্ষুণ্ণ রেখেছি। সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের মাধ্যমে এবং আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে আমাদের বিশেষায়িত প্রকল্প আছে এই বিষয়ে। এদিকে ২৫শে মার্চ গণহত্যা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিটে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হয়। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে আজ চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ঢাকা বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এ সফরের অন্যতম লক্ষ্য। এই শীর্ষ সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। ২৭ মার্চ হাইনানে অস্ট্রেলিয়া ও এশিয়ার ২৫ দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ায়
সম্মেলনে যোগ দেবেন তিনি। 28 মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু ও সহযোগিতা আলোচনা হবে। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। 29 মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। ওই দিন বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এই সফরে প্রধান উপদেষ্টার সাথে যাচ্ছে 57 সদস্যের প্রতিনিধি দল। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুরে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। এদিনও প্রায় সব ট্রেন ছাড়ছে সময় মেনে। এদিকে অনলাইন টিকিট জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেল উপদেষ্টা। বুধবার সকালে কমলাপুর রেল স্টেশনে কমিউটার ট্রেন উদ্বোধন ও ঈদ যাত্রা পরিদর্শনে আসেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। এ সময় তিনি বলেন, রেলের লোকসানের জন্য দুর্নীতি, অপচয় ও বিনা টিকিটের যাত্রীরা দায়ী। এভাবে চলতে থাকলে রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবারও আশঙ্কা করেন উপদেষ্টা। অনলাইন টিকিট জালিয়াতিতে রেলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। এ সময় ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং যাত্রীদের সঙ্গে কথাও বলেন উপদেষ্টা। এদিকে এবারও ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি যেতে পেরে খুশি যাত্রীরা। অনেক যাত্রী রেলওয়ে সেবা, আপনি জানেন রেলওয়ের সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। এত সত্ত্বেও কিছু কিছু এলাকার যাত্রীরা আছেন যারা ভাড়া দেন না, ফলে কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবে। যদি রেলের লোকসান আরও বাড়ে তাহলে এটাকে মোকাবেলা করার জন্য আমাদের রেলের সেবা কমানো ছাড়া কোনো বিকল্প থাকবে না। দর্শক, এই যাত্রার সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আজকের ঈদ যাত্রা পরিস্থিতি কেমন দেখছেন, আর ঘরে ফেরা মানুষের চাপ কেমন, আর উপদেষ্টা কি বললেন ঈদ যাত্রা নিয়ে জানাবেন। লাবণী, আপনি বলছিলেন যে আজকে যে সকাল 9টা বাজে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মাননীয় উপদেষ্টা ফজল কবির খান তিনি আসেন এবং তিনি ঢাকা নরসিংদী ভৈরবের যে কমিউটার ট্রেন সেটা উদ্বোধন করেন। ঢাকা নারায়ণগঞ্জ রুটেও কমিউটার চালু হয়েছে সেটাও তিনি উদ্বোধন করেন এবং তিনি পরিদর্শন করেন এবং তিনি জানান যে ঢাকা থেকে, রাজধানী থেকে যে যারা দেশের বাইরে যাবে ঈদ যাত্রা সেটা নির্বিঘ্নে করার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং ট্রেনে যে একটা লোকসানি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে কিভাবে স্বাভাবিক রাখা যায়, ট্রেনে যাতে কি কারণে লোকসান হচ্ছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেন। এরপরে আমরা কিছুক্ষণ আগেই ট্রেনের যে কমিশনের যে ম্যানেজার শাহাদাত হোসেন তার সাথে কথা বলছিলাম। তিনি জানালেন যে আজকে ঈদ যাত্রার তৃতীয় দিনে সকাল থেকে 16টি ট্রেন ছেড়ে গেছে, 16টি ট্রেন ছেড়ে গেছে। সেখানে বললেন শুধু একটি ট্রেন ছাড়া বাকি সবগুলো ট্রেন কিন্তু নির্বিঘ্নে চলেছে। শুধু একটি ট্রেন তিতাস যে ট্রেনটি সেটা কিছু দেরিতে আসার কারণে 45 মিনিটে সেটা ছেড়ে যায়, অন্য ট্রেনগুলো কিন্তু ঠিক সময় ছেড়ে যায়। আরেকটা বিষয় তিনি জানিয়েছেন, আজকে রাজধানী থেকে টোটাল 69টি ট্রেন ছেড়ে যাবে। সেগুলোর মধ্যে আন্তনগর ট্রেন রয়েছে, কমিউটার ট্রেন রয়েছে। এখন যে আমরা প্ল্যাটফর্ম যে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সেখান থেকে তারাকান্দির যে ট্রেনটি জামালপুরের সেই ট্রেনটি ছেড়ে যাবে এবং তিনি জানালেন, শাহাদাত হোসেন রেল স্টেশন ম্যানেজার, তিনি জানালেন যে এই আজকে থেকে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ট্রেনেই 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। যারা এই স্টেশনে 2 ঘন্টা আসবে তখন তাদেরকে এই স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। যদিও অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে এবার এবং সকালে উপদেষ্টা জানিয়েছেন যে অনলাইনে টিকিট বিক্রির কারণে কিন্তু যে শুধু টিকিটের ক্রাইসিস হয় না, যেহেতু ঈদ যাত্রার সময় প্রায় 5 থেকে 6 গুণ যাত্রী বেড়ে যায়, যখন সারা দেশের মানুষ নিরাপদে স্বাচ্ছন্দ্যে বাড়ি যাওয়ার জন্যই এই ট্রেন যাত্রাকে পছন্দ করে। এর জন্য কিন্তু অনেক মানুষ একসাথে হিট করে, যার কারণে ট্রেনের একটা পাওয়াটা একটু বেশ কষ্টসাধ্য হয়। এবং তিনি এও জানিয়েছেন যে এই অনলাইনের টিকিটে যদি কেউ যদি কালোবাজারি করতে চায় সেটা তারা শক্তভাবে, কঠোরভাবে নজরদারিতে আনবেন এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করবেন। সৈকত, আপনি থাকুন সেখানে।
তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হয়ে এই যাত্রার খবর দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। সরকারের এক সিদ্ধান্তে স্বস্তি এসেছে প্লেনের টিকিটের দামে। কোনো কোনো রুটে ভাড়া নেমেছে অর্ধেকের নিচে, তবে এপ্রিলে আবার ভাড়া বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ মিলেছে সৌদিয়া সহ কয়েকটি এয়ারলাইন্স সিন্ডিকেট সক্রিয় রাখার চেষ্টা করছে। এদিকে টিকিট সিন্ডিকেটে জড়িত সেলস ও ট্রাভেল এজেন্টদের অবৈধ সম্পদ ও কর ফাঁকি অনুসন্ধান শুরু করেছে এনবিআর। রুহুল আমিনের রিপোর্ট। ধরা যাক সৌদি আরবের জেদ্দাগামী একটি বিমানে আসন ৩৫০। এসব টিকিট জেনারেল সেলস এজেন্ট জিএস এর মাধ্যমে যায় ট্রাভেল এজেন্টদের হাতে। এতদিন এই তিন পক্ষ মিলেমিশে বেনামে বেশিরভাগ টিকিট বুক করে রাখতেন, এতে বেড়ে যেত দাম। সম্প্রতি এই বেনামি বুকিং বন্ধ করেছে সরকার। নির্দেশনা দিয়েছে ভিসা পাসপোর্ট নম্বর ছাড়া টিকিট বুক করা যাবে না। এতে বাজারে বেড়েছে সরবরাহ, কমেছে দাম। সংশ্লিষ্টরা জানান, রমজানে কম চাহিদা ও ওমরা হজ বন্ধ থাকাও টিকিটের দাম কমার কারণ। ঢাকা টু সৌদি, রিয়াদ, জেদ্দা ওই টিকিটগুলি আপনার 50% 60% কমে গেছে, 70%ও কমছে অনেক টিকিট। তবে এই স্বস্তি কতদিন থাকে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এপ্রিলে চাহিদা বাড়ায় দামও বাড়তে শুরু করেছে। কেএসবি নামের ট্রাভেল এজেন্ট কোম্পানির এই ম্যানেজার জানান, এপ্রিলে সিঙ্গাপুরের বাজার অস্থির হয়েছে। মঙ্গলবার 1 এপ্রিলের টিকিটের দাম দেখায় বিমান বাংলাদেশে ৩৬,০০০, ইউএস বাংলায় ৫৫,০০০ আর সিঙ্গাপুর এয়ারলাইন্সে ৭৬,০০০ টাকা। ট্রানজিট এয়ারলাইন্সগুলোর ভাড়াও 40,০০০-এর কিছু বেশি। মধ্যপ্রাচ্যের টিকিটের দামও বাড়তি। গ্রুপ টিকিটিং এখনো হচ্ছে এবং আমরা টিকিট পাওয়া যাচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে টিকিটের রেটটা একটু বেশি। টিকিটের দাম বাড়লে অতিরিক্ত অর্থের বেশিরভাগ যায় এয়ারলাইন্স কোম্পানির পকেটেই। দামের সাথে পাল্লা দিয়ে বাড়ে এজেন্টদের কমিশনও। সরকারের সিদ্ধান্তে বিপাকে পড়েছে সিন্ডিকেট চক্র, ফলে তারা এখন ভিন্ন চিন্তা করছে। অভিযোগ মিলেছে সৌদি এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া সহ কয়েকটি কোম্পানি এখনও গ্রুপ টিকিট বিক্রি করছে। যারা এই প্রক্রিয়ায় ব্যবসা করে অভ্যস্ত তারা তো চাইবেই যাতে এটা সবসময় চলে, তাতে তাদের প্রফিট বেশি হয়। আমাদের 99% ট্রাভেল এজেন্সিরা এটা চায় না। সেই কারণে আটাবের এই অবস্থান, যে আটাবও চায় না যে এই ধরনের নাম ছাড়া বুকিং থাকুক, সিন্ডিকেশন হোক। একটা মনিটরিং লাগবে, একটা অর্ডার সরকার দিয়েছে, সেটাকেই সবাই মানতেছে কিনা সেটা দেখতে হবে। এদিকে সিন্ডিকেটে জড়িত সেলস এজেন্ট ও বড় ট্রাভেল এজেন্টদের অবৈধ সম্পদ খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর গোয়েন্দা ইউনিট। তালিকায় আছে মধ্যপ্রাচ্য সহ এশিয়ার দেশগুলোর এজেন্ট। গোয়েন্দা নজরদারিতে আছে 50টির মতো কোম্পানি। এরই মধ্যে অনেকের বিপুল অবৈধ সম্পদের খোঁজও মিলেছে। সেই মুনাফা যদি তারা তাদের আয়কর নথিতে প্রদর্শন না করে এবং সেই মুনাফা দিয়ে যদি তারা সম্পদ অর্জন করেন, আয়কর অথরিটি সেই অতিরিক্ত মুনাফা এবং অতিরিক্ত সম্পদ খুঁজে বের করে তারা কর ধার্য করতে পারে এবং এর ফলে একটা সাম্যতা সৃষ্টি হবে। সংশ্লিষ্টরা বলছেন, সেলস ও ট্রাভেল এজেন্টদের পাশাপাশি এয়ারলাইন্স কর্মকর্তাদেরও তদন্তের আওতায় আনতে হবে। অর্থসহ নানা প্রলোভনে তারা সিন্ডিকেটে যুক্ত হন বলে অভিযোগ তাদের। রুহুল আমিন, ৭১, ঢাকা। ঝালকাঠিতে জমে উঠেছে ঈদের বাজার। মার্কেটগুলোতে এখন সাজ সাজ রব। পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ভিড় করছেন ক্রেতারা। তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে অসন্তোষ, আর গুণগত মানের কারণে দাম বেশি পড়ছে বলছেন বিক্রেতারা। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদকে সামনে রেখে ঝালকাঠি শহরের মির্জাপুর মার্কেট, খান সুপার মার্কেট, আল মারজান, হাওলাদার সুপার মার্কেট, ঋতুরাজ শপিং কমপ্লেক্স সহ ছোট বড় দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। পুরুষের চেয়ে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের সমাগমই বেশি। পছন্দের পোশাকের মধ্যে মেয়েদের বিশেষ আকর্ষণ পাকিস্তানি থ্রি পিস, লেহেঙ্গা, বারবি গাউন ও পার্টি ফ্রক। পাশাপাশি সিল্ক ও সুতির থ্রি পিস সহ রং বেরঙের শাড়ির চাহিদাও রয়েছে। আর ছেলেদের পাকিস্তানি মুলতান, সুলতান ও আফগানিস্তানের রশিদ পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। ক্রেতারা বলছেন এবার দাম কিছুটা বেশি। এবারে একটু সবকিছুরই দাম বেশি। দেখতে গেলে মানে নর্মাল একটা সুতির জামা অনেক বেশি দাম দিয়ে 2000-এর নিচে কেনাই যাচ্ছে না। সকলের মালামালেরই কাপড় চোপড়ের দাম অনেক বাড়তি। গতবার যে কোয়ালিটি প্রোডাক্ট আপনার 1400 বা 1600 টাকা ছিল বাচ্চাদের, সেটা এখানে এবছর 2000 টাকা আপ। পছন্দ মতো জিনিস
জিনিস খোঁজাখুঁজি করা লাগতেছে অনেক, আর দাম বেশি, বাজেট যা ধরছি তার থেকে বেশি। দাম গতবারের তুলনায় তুলনামূলক অনেক বেশি, তবে এখানে কাপড়ের কোয়ালিটি খুব ভালো। আর বিক্রেতারা বলছেন গুণগত মান বিচারে দামের হেরফের হচ্ছে। আমাদের কালেকশন অনেক আছে, আমাদের সব ধরনের কালেকশন আছে, ছেলে মেয়ে বাচ্চাদের, আমাদের কাস্টমার ক্রয় ক্ষমতার ভিতরেই আমাদের প্রোডাক্ট আছে। এটা আছে বারবিকন, এটা আছে 5 থেকে 6 হাজার টাকার ভিতরে বিভিন্ন ধরনের কালেকশন। পার্টি ফ্রক চলতেছে আপনার হলো পাকিস্তানি ফ্রক, লেহেঙ্গা, গারারা, শারারা, বড়দের আছে পাকিস্তানি 3 পিস। পছন্দের পোশাকের দাম নাগালের বাইরে থাকলেও ঈদে নতুন পোশাক তো কিনতেই হবে, তাই ঘুরে ঘুরে আগেভাগেই কেনাকাটা সারছেন ঝালকাঠিবাসী। ফারদিন নীরব, ৭১।